সবাইকে নমস্কার। এই সাংবাদিক সম্মেলনে সবাইকে স্বাগত। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং আমরা সবাই একটাই উদ্দেশ্যে কাজ করছি, সেটা হচ্ছে ভারতবর্ষে যেন গণতন্ত্র ধ্বংস না হয়ে যায়, ভারতবর্ষে যেন ধর্মনিরপেক্ষতা ধ্বংস না হয়ে যায়, ভারতে যেন বাক স্বাধীনতা এবং নারীর সম্মান ধ্বংস না হয়ে যায়। এবং আজকে এই কথাগুলো বলা এই কারণে দরকার যে আপনারা সকলেই জানেন যে শেষ অধ্যায় নির্বাচন প্রক্রিয়া 1 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবং তারপরে 4 তারিখে ফলাফল ঘোষিত হবে এবং তারপরে ঠিক হয়ে যাবে যে ভারতবর্ষ কি গণতন্ত্রের পথে হাঁটবে না ভারতবর্ষ একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং একটা মধ্যযুগীয় একটা সামাজিক রাষ্ট্র ব্যবস্থার পথে ফিরে যাবে, 1000 বছর পিছনে ফিরে যাবে। এই মুহূর্তে বিজেপি এবং তার নিয়ন্ত্রক শক্তি আরএসএস তারা সুপরিকল্পিতভাবে যে জিনিসগুলো করছে তার মধ্যে আমি ঈশ্বরের অবতার বা আমি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছি এই সমস্ত জিনিসের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু যেটা খুব বেশি জ্বলন্ত বাস্তব সেটা হচ্ছে যে মুসলমানরা আমাদের দেশের শত্রু এবং মুসলমানদেরকে এদেশ থেকে তাড়াতে পারলেই আমাদের দেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে অপপ্রচারটা চালানো হচ্ছে এর ফলে ঠিক যেমন 1930-এর দশকে জার্মানিতে হিটলার যেরকম ইহুদিদের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু করেছিল এবং ইহুদিদেরকে সেদেশের শত্রু বলে চিহ্নিত করে তাদের উপরে ত্রাসের রাজত্ব শুরু করেছিল, আজকে সেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আমার গুরু, আমি তো আমেরিকায় থাকি, অধ্যাপক নোম চমস্কির সংজ্ঞা উদ্ধৃত করে বলছি যে সেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা গণসম্মতি উৎপাদন আমাদের দেশে প্রবলভাবে চলছে। তার পেছনে এক শ্রেণীর মিডিয়া আছে যাদের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য, এবং বিজেপির আইটি সেল আছে, বেতনভোগ কর্মচারীরা এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ইত্যাদি গোয়েবলসিয়ান প্রোপাগান্ডা মেশিন আছে। অথচ যে জিনিসটা বলা হচ্ছে যে মুসলমানদের জনসংখ্যা নাকি 1950 থেকে আর আজকে এই 2010 পর্যন্ত তারা তথ্য দিয়েছে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিল থেকে, সেটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা প্রচার এবং ঠিক ভোটের সময় এই জিনিসটা বার করা হয়েছে ভুল তথ্যের ভিত্তিতে, ভুল স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে এবং ভুল ইন্টারপ্রিটেশনের ভিত্তিতে, ইন্টারপ্রিটেশনকে বিকৃত করে দেখানো হয়েছে। কিন্তু আসল ঘটনা ঘটছে এই যে আজকে যদি মুসলমান সমাজের দিকে তাকানো যায় এবং তাদের সঙ্গে যদি কাছ থেকে গিয়ে মেলামেশা করা যায়, যেটা আমরা করে থাকি, দেখা যাচ্ছে যে মুসলমানরা তাদের মধ্যে শিক্ষার হার অনেক বেশি, তাদের মধ্যে আধুনিকতা অনেক বেশি এবং তাদের মধ্যে যে ফার্টিলিটি রেট বা প্রজনন যে ক্ষমতা সেটা হিন্দুদেরও যেরকম কমে গেছে, খ্রিস্টানদেরও যেরকম কমে গেছে, মুসলমানদেরও সেরকম দ্রুত গতিতে কমে গেছে। ফলে এই যে অপপ্রচারটা চালানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে এবং এর বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেওয়া, সজাগ করে দেওয়ার দায়িত্ব আছে বলে আমি মনে করি। এই কথাটা বলছি। এবং আরেকটা কথা হচ্ছে, যে কোনো দেশে যে কোনো সমাজে দেখা গেছে যে যদি শিক্ষার প্রগতি হয়, যদি নারী স্বাধীনতার প্রগতি হয়, যদি বিজ্ঞানের প্রগতি হয়, যদি আধুনিকতার প্রগতি হয়, সেখানে সমস্ত সমাজে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান সেখানে জনসংখ্যা কমে যায়, ফার্টিলিটি রেট কমে যায়। এটা হচ্ছে সারা পৃথিবীর অবজারভেশন। সেই হিসেবে দেখতে গেলে আমাদের দেশে আজকে মুসলমান সমাজ অনেক অগ্রগতি হয়েছে এবং তাদের মধ্যে ফার্টিলিটি রেট কমে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে হিন্দুদের মধ্যে ফার্টিলিটি রেট 2.3 এই ধরনের একটা প্রতি মহিলা, সেখানে একটু ভুল বললাম, 2.05 যেখানে হিন্দুদের মধ্যে, সেখানে মুসলমানদের মধ্যে হচ্ছে 2.3। এবং দেখা যাচ্ছে যে আজ থেকে 2050 সাল পর্যন্ত যদি সেই সংখ্যা তত্ত্ব, সেই স্ট্যাটিস্টিক যদি এক্সট্রাপোলেট করা যায়, প্রজেকশন করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আজ থেকে 25 বছর পরেও 2050 সালেও মুসলমান এবং হিন্দু জনসংখ্যা এই মুহূর্তে যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে, কোনো সত্যিকারের তফাৎ হবে না। এই কথাটা বিশেষ করে আমি বলছি কারণ মুসলমানদেরকে শত্রু চিহ্নিত করে তাদেরকে ইহুদিদের মতন তাদেরকে এদেশ থেকে একটা বহিষ্কার করে দেওয়ার, তাড়িয়ে দেওয়ার, তাদের উপর বিভিন্ন রকমের নির্যাতন, নিপীড়ন নিয়ে আসার নতুন প্রচেষ্টা চলছে এবং আমরা সকলেই জানি এর পেছনে আছে জঙ্গি, উগ্র, হিংস্র, হিন্দুত্ববাদী শক্তি বিজেপি এবং আরএসএস। এই কথাটা আমি প্রথমে বলছি। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, একটু খুব সংক্ষেপে বলছি, আমার এই যে বইটা, এইটার সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলছি। ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে অভিযান পাবলিশার্স এই বইটা বার করেছে এই মার্চ মাসে 2024-এ। এর থেকে আমি একটা ছোট্ট অংশ, সময় না নিয়ে, কারণ আরো অনেক বক্তা আছেন, পড়ে শোনাচ্ছি
যে 2024-এ যদি বিজেপি ক্ষমতায় আরেকবার ফিরে আসে তাহলে ভারতের কি কি হতে পারে। ফিরে না এলেও যে তারা জোর করে ক্ষমতায় টিকে থাকবে না বা গদি ছাড়তে রাজি হবে না সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সেই সম্ভাবনাও আছে, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন। কিন্তু আমি বলছি তারা এলে কি কি হতে পারে। সম্ভাব্য সংক্ষিপ্ত চিত্র: 1, 2025-এ RSS এর 100 বছর পূর্তি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। 2, অর্থনীতির সম্পূর্ণ বেসরকারীকরণ। 3, মার্কিন মডেলে সর্বময় কর্তৃত্বের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালিত সরকার। ইসরায়েল মডেলে সংখ্যালঘুদের প্রান্তিক শ্রেণীতে পরিণত করা এবং তাদের কর্ম এবং বসবাসের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব। হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা। শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ হিন্দুকরণ এবং বিজ্ঞান বিরোধী কুসংস্কার এবং অপরীক্ষিত তন্ত্রমন্ত্রকে শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি। নতুন আইনে রাজনৈতিক বিরোধিতা, শ্রমিক ইউনিয়ন করার অধিকার, কৃষকের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণ লোপ। সারা দেশে এবং বিশেষ করে সীমান্ত এলাকায় হিটলারের গেস্টাপো বাহিনীর অনুকরণে গুপ্তচর বৃত্তি এবং নজরদারি বাহিনী তৈরি, যেখানে RSS এবং গেরুয়া শিবিরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে। 9, বিচার বহির্ভূত হত্যা, গুপ্ত হত্যা এবং ড্রোন ও রোবট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিরোধিতার নিরঙ্কুশ কণ্ঠরোধ। 10, আমেরিকা এবং ইসরায়েলের মডেলে প্রাইভেট বন্দিশালা নির্মাণ ও সম্প্রসারণ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে প্রিজন সিস্টেম হচ্ছে একটা ফর প্রফিট বিজনেস এবং তার প্রাইভেট প্রিজনের স্টক মার্কেটে বিক্রি করা হয়। যদি বেশি জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 11, নারী স্বাধীনতা এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার ধ্বংস, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশের বিরুদ্ধে আগ্রাসন, অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে। এবং শেষ, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার পরিবর্তন। এই বিষয়গুলি সম্পর্কে সমস্ত মানুষকে সাবধান করে দিচ্ছি শেষ ভোটের আগে। আপনাদের সবাইকে ধন্যবাদ।